আসসালামু আলাইকুম। আমরা আজকে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অর্থাৎ আইবিডি এর ক্লিনিক্যাল অ্যাসপেক্টগুলি, এটার ম্যানেজমেন্ট, এটার হচ্ছে ইনভেস্টিগেশন, এইসব আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ, উইথ স্লাইট টাচ অফ প্যাথোফিজিওলজি অ্যান্ড এপিডেমিওলজি। তো এটার এপিডেমিওলজি নিয়ে যদি আমি ফার্স্টলি বলি, এটার বেশ কিছু জেনেটিক কোরিলেশন আছে। লাইক এটা হচ্ছে অ্যাশকেনাজি জিউ, যারা অ্যাশকেনাজি জিউতে বেশি আর কি পাওয়া যায়, মোর কমন। এবং হচ্ছে রিলেটিভস, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভসে হচ্ছে 10% পাওয়া যায়, কোরিলেশন পাওয়া যায়। এবং আইডেন্টিক্যাল টুইন্সে হচ্ছে হিউজ কোরিলেশন পাওয়া যায়। আইডেন্টিক্যাল টুইন্সের মধ্যে আচ্ছা আইবিডি দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। এর মধ্যে হচ্ছে ক্রনস ডিজিজটা আইডেন্টিক্যাল টুইন্সের যদি একজনের থাকে আরেকজনের থাকার চান্স 40-50%, আর যদি আলসারেটিভ কোলাইটিসের কথা বলে একজনের থাকলে আরেকজনের থাকার চান্স 20-25%। তো এটা একটা হিউজ চান্স। এছাড়া কিছু জেনেটিক কোরিলেশন আছে, পার্টিকুলারলি হচ্ছে ইমিউন সিগন্যালিং মেকানিজম রিলেটেড যে জিনগুলো, পার্টিকুলারলি যে জিনস ইনভলভড ইন IL-10 এবং হচ্ছে IL-23 এই মেডিয়েটারগুলোর সিনথেসিস এবং পাথওয়ে রিলেটেড। দেন হচ্ছে ইনেট ইমিউনিটি রিলেটেড, পার্টিকুলারলি হচ্ছে ইনেট ইমিউনিটির যে ব্যারিয়ার ফাংশনটা, এটা আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে বেশি কোরিলেটেড বলা হয়। এছাড়া হচ্ছে অটোফ্যাজির সঙ্গে যে রিলেটেড জিনগুলো, লাইক NOD2, দেন হচ্ছে ATG16L1 সম্ভবত, এই জিনগুলি হচ্ছে কোরিলেটেড, খুবই সিমিলার এবং খুব বেশি সিন ইন আইবিডি কেসেস। এছাড়া হচ্ছে বেশ কিছু আছে, HLA আছে, যেটা হচ্ছে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন, লাইক HLA-DR103। এইটা হচ্ছে পার্টিকুলারলি সিভিয়ার আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে কোরিলেটেড। তারপর এই যে NOD2 জিনটা, এটা হচ্ছে রিলেটেড উইথ ইলিয়াল ইনভলভমেন্ট অ্যান্ড স্ট্রিকচার ফরমেশন ইন ক্রনস ডিজিজ। এছাড়া হচ্ছে ক্রনস ডিজিজ সম্পর্কে যদি আরও বলি, যারা স্মোকার তাদের ক্ষেত্রে রিলেটিভ রিস্কটা বেশি, এবং আলসারেটিভ কোলাইটিস হচ্ছে এক্স স্মোকার এবং নন স্মোকারের জন্য বেশি রিস্কি। এবং এইটার ক্ষেত্রে হচ্ছে যেটা ক্রনস ডিজিজ, এটার ক্ষেত্রে হচ্ছে কার্ব ডায়েট, রিফাইন্ড কার্ব ডায়েটের জন্য আর কি বেশি রিস্ক ডেভেলপ করতে পারে। এবং অ্যাপেন্ডিসেক্টমি, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের জন্য পার্টিকুলারলি প্রোটেক্টিভ। আচ্ছা, এবার আসি আমরা প্যাথোজেনেসিসে। তো এটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, গাট মাইক্রোবায়োটা, বিশেষ করে বেশ কিছু জিনিসে আসলে একটা কমপ্লেক্স ইন্টারাকশনের জন্য এই ক্রনস ডিজিজটা ডেভেলপ করে। এই গাট মাইক্রোবায়োটার প্রতি একটা অ্যাবনর্মাল ইমিউন রেসপন্সই হচ্ছে বেশি ইমপ্লিকেটেড ইন দিস কেস। সো এগুলি হচ্ছে গাট ব্যাকটেরিয়া যে নর্মালি থাকে। তারা ইন্টেস্টাইনের যে এম সেলস দিয়ে আপটেকেন হওয়ার পর তাদের অ্যান্টিজেনগুলি, বিভিন্ন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, তারা হচ্ছে T1 টাইপের যে টি হেল্পার সেল তাদের কাছে প্রেজেন্ট করে। T1 হেল্পার সেল হচ্ছে আবার অ্যাক্টিভেটেড টি সেল হয়ে এখানে গামা ইন্টারফেরন রিলিজ করে। গামা ইন্টারফেরন হচ্ছে ম্যাক্রোফেজদের আর কি অ্যাক্টিভেট করে। এই ম্যাক্রোফেজরা আবার হচ্ছে ফার্দার বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে, লাইক ইন্টারলিউকিন 23, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে ইনভলভড ইন যেটার জেনেটিক একটা সেই ডিজিজেস। তারপর হচ্ছে ইন্টারলিউকিন 12, এগুলি হচ্ছে আবার রিলিজ করে T1 সেলকে ফার্দার অ্যাক্টিভেট করে, এবং অন্য কিছু সাইটোকাইন রিলিজ করে, লাইক ইন্টারলিউকিন 1, 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর অ্যালফা, এদের রিলিজ করে হচ্ছে আবার ফার্দার করে এই ইনফ্ল্যামেশনটাকে ফার্দার প্রোগ্রেসে নিয়ে যায়। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস। এরপর হচ্ছে আমরা কোন ভেরিয়েন্ট অফ আইবিডিতে কী ফিচার্স পাবো সেটা যদি একটু আমি ইন শর্ট বলার ট্রাই করি। বিশেষ করে হচ্ছে এটার আমরা প্যাথোলজিতে যদিও পড়ছি, কিন্তু এখানে হচ্ছে আবার ইন শর্ট একটু রিক্যাপ আর কি। সো আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, এই দুইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্ট। এখন আলসারেটিভ কোলাইটিসে হচ্ছে যেহেতু নামে কোলাইটিস আছে, মেইনলি হচ্ছে কোলন, অর্থাৎ হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন ইনভলভ করবে, এবং এইটার অলওয়েজ ডিজিজটা শুরু হবে রেকটাম থেকে। রেকটাম ইনভলভমেন্ট ইজ এ মাস্ট, এবং এটা হচ্ছে কন্টিনিউয়াস স্প্রেড থাকবে, হোল কোলনে স্প্রেড করতে পারে। লাইক এটা যদি আমাদের ইন্টেস্টাইন হয়, এইটা যদি রেকটাম হয়, রেকটাম ইনভলভমেন্ট মাস্ট, সেখান থেকে আস্তে আস্তে উঠতে ফুল কোলন ইনভলভ করতে পারে, বাট ইট ডাজ নট গো বিয়ন্ড কোলন, মানে ইলিয়ান ইনভলভমেন্টটা রিলেটিভলি রেয়ার। সো এখানে হচ্ছে রেকটাম ইনভলভমেন্ট থেকে প্যানকোলাইটিস হতে পারে, এবং এটা কন্টিনিউয়াস স্প্রেড হবে, এমন না যে
এইখানে ছিল, রেকটামে ছিল, আবার গ্যাপ দিয়ে এখানে হলো, আবার গ্যাপ দিয়ে এখানে হলো, এরকম না, হইলে হচ্ছে পুরা জায়গাটা জুড়ে হবে যেটুকু আর কি ইনভলভ করবে। সো এছাড়া হচ্ছে এটার জন্য বাউল সেগমেন্টগুলি শর্ট হয়ে যায়, বাউল সেগমেন্ট হচ্ছে শর্ট হয়ে যায়। তাছাড়া সিউডো পলিপস ডেভেলপ করতে পারে। সিউডো পলিপ বলতে বেসিক্যালি মানে ট্রু পলিপ না, আমি যদি এইভাবে ইলাস্ট্রেট করে দেখাই, এইখানে কিছু এরিয়াজ অফ নর্মাল মিউকোজা অর হাইপারট্রফিক মিউকোজা থাকবে, আর এইখানে কিছু এরিয়াতে দেখা যাবে অ্যাট্রফিড মিউকোজা, নর্মালের চেয়ে নিচে। তো এই জন্য মনে হবে যে এখানে এই নর্মাল মিউকোজাই ধরলাম, হাইপারট্রফিড না, এই নর্মাল মিউকোজাটাই মনে হবে যেন একটু উঁচু হয়ে আছে, পলিপ ফর্ম করতেছে। সো এখানে পলিপ ফর্ম না করেও মনে হবে যেন পলিপ আছে, এই জন্য এটাকে সিউডো পলিপ বলছে। এছাড়া হচ্ছে ইনফ্ল্যামেশন রিলেটেড কিছু পয়েন্টস যদি বলি, ইনফ্ল্যামেশনটা শুধু মিউকোজা পর্যন্ত রেস্ট্রিক্টেড থাকবে, এটা ডিপ ইনভলভমেন্ট থাকবে না। আর ইনফ্ল্যামেটরি সেলও হচ্ছে জাস্ট আমাদের সাবমিউকোজাতে এক্সটেন্ড করবে না, এই সেলগুলি হচ্ছে ইসেই থাকবে, ল্যামিনা প্রপ্রিয়াতে থাকবে। তারপরে হচ্ছে ক্রিপ্ট অ্যাবসেস কমনলি পাওয়া যাবে, মানে আমাদের যে ক্রিপ্টগুলো আছে ইন্টেস্টাইনাল, সেখানে হচ্ছে মাইক্রো অ্যাবসেস ফর্ম হবে। এছাড়া গবলেট সেলসের কথা যদি বলি, গবলেট সেলের মিউকাস সেক্রেশন কমে যাবে, রিডিউস মিউকাস ফ্রম গবলেট সেল, এবং এই গবলেট সেলগুলি ডিস্টর্টেড থাকবে। এছাড়া হচ্ছে ডিসপ্লেজিয়া ডেভেলপ করতে পারে, ডিসপ্লেজিয়া যেটা হচ্ছে সিএ কোলনের প্রিকারসার, অ্যান্ড এটা থেকে রিলেটিভলি লেস লাইকলি থেকে হওয়া আলসারেটিভ কোলাইটিস, বাট ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজে হচ্ছে রেকটাম ইনভলভমেন্ট মাস্ট না, এবং অ্যাকচুয়ালি মোস্ট কমনলি এখানে টার্মিনাল আইলিয়াম অ্যান্ড রাইট কোলন ইনভলভড হয়, রেকটাম পর্যন্ত যায়ই না। তো কী কী সেগমেন্ট ইনভলভড হয় এটা একবারে বলে ফেলা যায় গেস। এখানে যদি আমি আসি, এটা ধরলাম হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, এবং এটা হচ্ছে ক্রনসের জন্য। হ্যাঁ, তো ক্রনসের জন্য ইনভলভমেন্ট সবচেয়ে কমন হচ্ছে এই ইলিয়াম, পার্ট অফ ইলিয়াম, এবং হচ্ছে এই রাইট কোলনের সেগমেন্ট। এটা অলমোস্ট 40 to 50% অফ অল কেসেস, 40%ই বলি, 40% অফ অল কেসেস অফ ক্রনস ডিজিজ এইটাই দেখা যায়। আবার হচ্ছে স্মল গাট ইনভলভমেন্ট, এখানে আমি স্মল গাট আঁকি নেই, আঁকলাম, ধরলাম যে শুধু স্মল গাট ইনভলভ হয়েছে, অন্য কালার দিয়ে দেখালাম। এইটা হচ্ছে 30 to 40% কেসেস। এমন হইতে পারে যে শুধু কোলন ইনভলভ করছে, অন্য কিছু করে নাই, শুধু কোলন ইনভলভ করছে, যে কোনো পার্ট অফ কোলন, সেটা হচ্ছে 20% কেসেসে দেখা যায়। আর শুধু রেকটামকে ইনভলভ করছে, এইটা হচ্ছে লেস দ্যান 10% কেসেসে দেখা যায়। সো আমি যদি আবার রিক্যাপ করি, ইলিয়াম এবং ইলিওকোলিক যেটা, সেটা হচ্ছে 40%, স্মল ইন্টেস্টাইন হচ্ছে 30 to 40%, হোল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন যেটা কোলাইটিস, ক্রনস কোলাইটিস, এটা হচ্ছে 20%, এবং শুধু প্রোক্টাইটিস করতেছে, পেরিয়ানাল রিজিয়নে করতেছে, সেটা হচ্ছে লেস দ্যান 10%। একবারে আলসারেটিভ কোলাইটিস বলে ফেলি, এই ক্ষেত্রে হচ্ছে প্রোক্টাইটিসটা মোস্ট কমন, অলমোস্ট 40 to 50% কেসেসে প্রোক্টাইটিস দেখা যাবে। এরপর হচ্ছে লেফট সাইডেড কোলাইটিস, যেটা লেফট সাইডেড কোলাইটিস, এইটা দেখা যাবে হচ্ছে 30 to 40% কেসেস, এবং মোস্ট ডেঞ্জারাস যেটা এক্সটেন্সিভ বা প্যানকোলাইটিস, মানে অনেক একটা লার্জ এরিয়া জুড়ে, মানে রাইট সাইড অফ কোলনকেও যারা ইনভলভ করতেছে সেটা এক্সটেন্সিভ, এবং পুরাটা ইনভলভ করলে হচ্ছে প্যানকোলাইটিস, এটা হচ্ছে অ্যারাউন্ড 20% কেসেসে দেখা যাবে। সো এই হচ্ছে আমাদের প্যাটার্নস অফ প্রেজেন্টেশন, একবারে বলা হয়ে গেল। সো ক্রনসের প্যাটার্নের মধ্যে হচ্ছে আমরা দেখলাম যে অনেক জায়গায় ইনভলভ হতে পারে, এবং হোল গাট হচ্ছে সোলেন থাকবে এবং থিক এপিথেলিয়াম থাকবে, সোলেন মানে হোল গাট আর কি ইনফ্লেম থাকবে, সোজা কথা। এবং এটার আলসারগুলি হচ্ছে ডিপ থাকবে, ডিপ আলসার, মানে হচ্ছে আগে তো মিউকোজা ইনভলভ করছিল, আর এটা হচ্ছে একদম মিউকোজা সাবমিউকোজা সব ইনভলভ করবে। সো এরকম করে একটা, যেটা রবিন্স প্যাথোলজিতে হচ্ছে এগার কাটের মতো বলা হয়েছিল, মানে হচ্ছে নাইফ দিয়ে আর কি কেটে এরকম ডিপ করে ফেলছে এরকম আর কি। তো এরকম ডিপ ফিশার থাকতেছে, এবং হচ্ছে হোল গাট ইনভলভ থাকছে, এই জন্য পুরো জিনিসটাকে একটা কবল স্টোন অ্যাপিয়ারেন্স বলছে। কবল স্টোন আমরা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছিলাম ইসের উপর, আইবিডির উপর, যেখানে হচ্ছে কবল স্টোনগুলি এরকম একটা মার্বেলের বা কাঠ, মানে স্টোনের কোনো একটা কি বলবো, স্ল্যাব, যেখানে হচ্ছে কিছু পার্ট এরকম ফ্ল্যাট থাকে আর কিছু পার্ট এরকম উঁচু উঁচু, তো এগুলিকে কবল স্টোন বলে। সো এইখানে যেহেতু কিছু জায়গায় এরকম ডিপ ফিশার থাকতেছে, আবার কিছু জায়গায় হচ্ছে এরকম সোলেন এপিথেলিয়াম থাকতেছে, তো এই জিনিসগুলো এর জন্য এরকম কবল স্টোন অ্যাপিয়ারেন্স দিতেছে। এছাড়া হচ্ছে মেসেন্টেরিক লিম্ফ নোডগুলি থাকতে পারে এনলার্জড অবস্থায়। তারপর হচ্ছে স্কিপলেশন থাকতে পারে। স্কিপলেশন বলতে হচ্ছে যেটা ওই শেপ পাওয়া যায় না,
কী বলে এটাকে, আলসারেটিভ কোলাইটিসে পাওয়া যায় না, বাট ক্রনস ডিজিজে দেখা যায় যে এই প্রোক্টাইটিস হয়েছে এই পাশে, আবার এখানে ইলিয়াম ইনভলভ হয়েছে, এখানে আবার কিছু ট্রান্সভার্স কোলোনার সেগমেন্ট ইনভলভ হয়েছে, এরকম কোনো ঠিক ঠিকানা নেই, যে ফাঁকা ফাঁকা দিয়ে আর কি তারা হচ্ছে। আর এখানে হচ্ছে যেহেতু হোল গাট ইনভলভ, সেই জন্য হচ্ছে ইনফ্ল্যামেটরি সেলস অল লেয়ার্সে পাওয়া যাবে, ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলস। এটা আমি একটু উল্লেখ করতে ভুলে গেছি যে ক্রনসে হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলসগুলো শুধু পাওয়া যাবে, আর যেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এখানে অ্যাকিউট ক্রনিক দুই টাইপের সেলসই পাওয়া যেতে পারে। এই গেল আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার্স। আমি একটু ক্লিয়ার করে ক্লিনিক্যাল ফিচার্স দেখতেছি। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্সটা আমি দুইটা ভাগে ভাগ করছি, ক্রনসের জন্য আলাদা, আলসারেটিভ কোলাইটিসের জন্য আলাদা। ক্রনসটা যদি একটু আগে বলি, ক্রনসে আমরা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারি ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কী কী। ক্লাসিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, যার জন্য হচ্ছে ডায়রিয়া হবে, পেট ব্যথা করে ডায়রিয়া হলো, এবং ডায়রিয়ার জন্য হচ্ছে ওয়েট লস হবে। এটা হচ্ছে একদম ক্লাসিক একটা ক্রনস ডিজিজের প্রেজেন্টেশন। এবং এই যে ডায়রিয়াটা হচ্ছে, ডায়রিয়ার স্টুলের ভ্যারাইটি হচ্ছে রিলেটিভলি ওয়াটারি স্টুল, ওয়াটারি ডায়রিয়া, এবং হচ্ছে ফ্রিকোয়েন্ট প্যাসেজ অফ স্টুল হবে এখানে। ফিচার্স অফ অবস্ট্রাকশন অ্যান্ড পারফোরেটর অ্যাবসেস থাকতে পারে, কারণ হচ্ছে এই ক্রনস ডিজিজের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে স্ট্রিকচার ফর্ম হওয়ার কারণে দেখা যাবে যে ফাংশনালি যে অবস্ট্রাকশন ফর্ম হইতেছে। সো এটার জন্য ফিচার্স অফ অবস্ট্রাকশন দেখা যেতে পারে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হচ্ছে পরে অ্যাবজর্পশন হবে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওয়েট লস দেখা যেতে পারে। তারপর হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমের ফিচার্সগুলো দেখা যেতে পারে, ম্যাল অ্যাবজর্পশন, যার মধ্যে হচ্ছে রিডিউসড ফ্যাট, প্রোটিন অ্যান্ড ভিটামিন কন্টেন্ট দেখা যেতে পারে। এই ওয়েট লসের আরেকটা কজ জাস্ট অ্যাবজর্পশন, যে ম্যাল অ্যাবজর্পশনটা এমন না, অবস্ট্রাকশন বা ম্যাল অ্যাবজর্পশন, এছাড়া ইটিংয়ের সঙ্গে হচ্ছে পেইন অ্যাসোসিয়েটেড, খাবার খাইলে পেট ব্যথা করে। সো বেসিক্যালি অ্যানোরেক্সিয়া বা রিডিউস টেন্ডেন্সি টু ইটও দেখা দিতে পারে। আচ্ছা, এছাড়া হচ্ছে এক্সামিনেশন কিছু ফাইন্ডিং আমরা পেতে পারি, লাইক যেহেতু ক্রনস ডিজিজটা অনেক এক্সটেন্সিভ, লাইক শুধু কোলন বা শুধু স্মল ইন্টেস্টাইনে কনফাইন্ড এমন নয়, ইভেন আমরা ওরাল আলসার পেতে পারি যদি মাউথ এক্সামিনেশন করি, ওরাল আলসার। তারপর হচ্ছে আমরা পেতে পারি মুখের হচ্ছে গ্লসাইটিস, দেন হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এগুলো আসলে ইসের চেয়ে ক্রনসের যে এই ডেফিসিয়েন্সি ফিচার্সগুলো, লাইক ভিটামিন ডেফিসিয়েন্সি, এটার জন্য আর কি দেখা দেয়। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল টেন্ডারনেস দেখা দিতে পারে, কারণ এখানে আমরা জানি অ্যাবডোমিনাল পেইন থাকবে। সো টেন্ডার অ্যাবডোমেন আমি লিখে দিতেছি, টেন্ডার অ্যাবডোমেন। এছাড়া হচ্ছে আমরা পেতে পারি এই ফিস্টুলা পেতে পারি, তারপর হচ্ছে ফিশার্স পাইতে পারি, পেরিঅ্যানাল স্কিন ট্যাগ পেতে পারি, পেরিঅ্যানাল স্কিন ট্যাগ মানে অ্যানাসের যে আশেপাশে এখানে এরকম ফ্লেশি গ্রোথ পাওয়া যায় আর কি। তো অনেকটা হেমোরেডসের হিলিংয়ের পরেও এইগুলো দেখা যায়, এটা আসলে বিনাইন একটা জিনিস, এমন স্পেশাল কিছু না। তো এই ফিচারগুলো আমরা পেতে পারি। ইভেন সামটাইমস দেখা যায় যে আমাদের অনলি ফিচার্স হচ্ছে মানে গাট কোনো নেই, ফিচার্সই নেই, ওরাল আলসার একমাত্র ফিচার, বা আইসোলেটেড পেরিঅ্যানাল ডিজিজ একমাত্র ফিচার হইতে পারে। তারপর হইতেছে ভমিটিং ফিচারের মধ্যে থাকতে পারে, যে এটা ছাড়া কোনো ফিচার নেই। ভমিটিং হইতেছে স্ট্রিকচারের জন্য, অবস্ট্রাকশনের একটা তো এগুলো হচ্ছে অনলি সিমটম দেখা দিতে পারে। এখন আসি আমরা আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসের মেইন ডিফারেন্স হচ্ছে এখানে ব্লিডিং থাকবে, এবং এইটা টেনেসমাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এবং এখানে মিউকাস থাকবে। বেসিক্যালি এটা অনেকটা ডিসেন্ট্রির মতো প্রেজেন্ট করবে। সো এখানে যেহেতু 40 to 50% কেসেস অফ আলসারেটিভ কোলাইটিস শুধু প্রোক্টাইটিস করে, প্রোক্টাইটিসটাই হচ্ছে কার্ডিনাল আমাদের যে মানে কমন প্রেজেন্টেশন সবচেয়ে। ক্রনসে যেরকম এই অ্যাবডোমিনাল পেন, ডায়রিয়া অ্যান্ড ওয়েট লস, এই তিনটা ট্রায়াডটা ছিল কমন প্রেজেন্টেশন। আলসারেটিভ কোলাইটিসে হবে পাররেক্টাল ব্লিডিং উইথ মিউকাস মিক্সড স্টুল, মিউকাস স্টুল লিখে দিলাম। সো এটা হচ্ছে একদম ক্লাসিক প্রেজেন্টেশন। এর সাথে থাকতে পারে হচ্ছে টেনেসমাস, এবং এর সাথে থাকবে হচ্ছে ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ স্মল ভলিউম অফ স্টুলস, স্মল ভলিউম স্টুল পাস হবে। প্লাস হচ্ছে কনস্টিপেশনের ফিচার থাকতে পারে যদি রেকটামের উপরে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন হয় বা কোনো রেকটাল ইনফ্ল্যামেশন হয়, সেই সময় দেখা যাবে হচ্ছে পেলেটি স্টুল। পেলেটি স্টুল এটা হচ্ছে কনস্টিপেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এটা একটা প্রেজেন্টেশন আর কি, এরকম মাথায় রাখতে পারি। সো টেনেসমাস প্লাস স্মল ভলিউম স্টুল অথবা হচ্ছে পেলেটি স্টুল পাওয়া যেতে পারে। এখন এটা হচ্ছে শুধু প্রোক্টাইটিস যদি হয়, এখন হইতে পারে প্রোক্টাইটিস ছাড়া যে এক্সটেন্সিভ কোলাইটিস অথবা প্যান কোলাইটিস, যেটা
এই ফিচারগুলো থাকলে হচ্ছে অনেকটা ক্রনজের সঙ্গে মিল থাকবে, কারণ হচ্ছে ক্রনজে হচ্ছে টামের চেয়েও লার্জ ইন্টেস্টাইনের ইনভলভমেন্টটা বেশি। আর এইখানে আলসারেটিভ কোলাইটিসে রেকটাল ইনভলভমেন্টও থাকবে, তার সঙ্গে হচ্ছে এই পার্টগুলো থাকবে। সো প্রোকটাইটিসের যে ফিচারগুলো, যে ব্লাডি ডায়রিয়া, এটা থাকবে যদি হচ্ছে এক্সটেন্সিভ হয়, ব্লাডি ডায়রিয়া থাকবে, তার সাথে হচ্ছে এই অ্যাবডোমিনাল পেইন থাকবে, অ্যাবডোমিনাল পেইন সাথে হচ্ছে ওয়েট লসের ফিচারও থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, দেন হচ্ছে ওয়েট লস, ম্যালাইস, এই জিনিসগুলো থাকবে আর কি, যেগুলো হচ্ছে ক্রনস ডিজিজে পাওয়া যায়। আর পেশেন্ট হচ্ছে টক্সিক থাকবে। টক্সিক বলতে হচ্ছে পেশেন্টের ফিভার থাকতে পারে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, পালস বেশি, তারপর পেশেন্টের পেরিটোনাইটিসের ফিচার থাকতে পারে, পেরিটোনাইটিস, এই ফিচারগুলো থাকতে পারে। সো এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স মোরলেস। এরপর আমরা আসি আমাদের কমপ্লিকেশনস কী কী হতে পারে। নাম্বার 1 হচ্ছে লাইফ থ্রেটেনিং ইনফ্ল্যামেশন হতে পারে, মানে কোলনটার ইনফ্ল্যামেশনটা একদম মানে ভয়াবহ লেভেলের চলে গেছে, লাইফ থ্রেটেনিং ইনফ্ল্যামেশন অফ কোলন। আচ্ছা, এগুলো যে আমি কমপ্লিকেশন বলতেছি, এগুলো সব জিআই কমপ্লিকেশনস। তারপর হচ্ছে ফিস্টুলার কথা বলছে, ফিস্টুলা ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে এই ইনফ্ল্যামেশন থেকে আর কি মিউকোজাল রাপচার হয়ে হেমোরেজ হতে পারে। এই দুইটা, ফিস্টুলা অ্যান্ড হেমোরেজ, দুইটা পাশাপাশি লেখার কারণ হচ্ছে দুইটাই ক্রনস ডিজিজে আর কি মোর কমন। সো এগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে পাওয়া যাবে না। আর হচ্ছে ক্যান্সার, কোলোনিক ক্যান্সার ডেভেলপ করতে পারে আইবিডি দিয়ে, কারণ বিভিন্ন আর কি মিউকোজা আর কি লং স্ট্যান্ডিং ড্যামেজ হইতেছে, মেটাপ্লেজিয়া, ডিসপ্লেজিয়া এসব হয়ে দেন হচ্ছে ক্যান্সার ডেভেলপ করতে পারে। এখন হচ্ছে মোর ইম্পর্টেন্টলি কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার আছে। এটা ডেভিডসনের একটা ছবি, আমি এখান থেকেই বলে দিতেছি একবারে। ফিচার্স আসলে কোন কোন সিস্টেমে থাকবে এটা আমি ফার্স্টে একটু বলি। নাম্বার 1 হচ্ছে উপর থেকে নিচে যদি বলি, আমাদের আইজে ফিচার থাকবে, ফেসে ফিচার, বাক্কাল ক্যাভিটিতে ফিচার থাকবে, বাক্কাল ক্যাভিটি ফিচার্স থাকতে পারে, অ্যাবডোমেনে অবশ্যই থাকবে, অ্যাবডোমেন বলতে নট গাট, এক্সট্রা জিআই আর কি। এছাড়া হচ্ছে স্কিনে ফিচার্স থাকতে পারে, ভেইনসে ফিচার্স থাকতে পারে, আর হচ্ছে আমাদের বোনস অ্যান্ড জয়েন্টসে ফিচার থাকতে পারে, বোনস অ্যান্ড জয়েন্টস। এখন আমি যদি সিরিয়ালি যাই, প্রথম হচ্ছে আইয়ের এই তিনটা তো এই তো কনজাংটিভাইটিস হইতে পারে, আইরাইটিস হইতে পারে, এপিস্ক্লেরাইটিস হইতে পারে, সবই আই রিলেটেড। বাক্কাল ক্যাভিটিতে হচ্ছে মাউথ আলসার হইতে পারে। এরপর হচ্ছে অ্যাবডোমেনের 7টার মতো ফিচার্স আছে, লাস্টে বলতেছি। স্কিনে কী কী ফিচার থাকতে পারে, এরাইথেমা নোডোসাম, পায়োডার্মা গ্যানগ্রিনোসাম থাকতে পারে। বোনসে কী ফিচার থাকতে পারে, মেটাবলিক বোন ডিজিজ ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে স্যাক্রোআইলেআইটিস ডেভেলপ করতে পারে, পার্টিকুলারলি হচ্ছে ক্রনস উইথ HLA-B27 দেখা যায়, অ্যাঙ্কাইলোজিক স্পন্ডিলাইটিস বলে। তারপর হচ্ছে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস হতে পারে, 3টা, বোন ডিজিজ, স্যাক্রোআইলেআইটিস এবং হচ্ছে লার্জ যে ফিমোরাল জয়েন্ট বা হইতেছে মানে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এইসব জায়গায় হতে পারে। ভেইনসে কী কী সমস্যা হতে পারে, ভেনাস থ্রোম্বোসিস হতে পারে, আর হচ্ছে জিআই যে ভেইনগুলো সেখানেও থ্রোম্বোসিস হতে পারে, মানে এখানে হচ্ছে ডিভিটি বুঝাইতেছে, ডিভিটিও হতে পারে, আবার হচ্ছে জিআই ভেইনসে থ্রোম্বাইটিস হতে পারে। সো মোটামুটি এই আমাদের নন জিআই ইগুলা এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স। এখন হচ্ছে জিআই এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স কী কী আছে, মানে অ্যাবডোমিনাল, সরি নট জিআই। নাম্বার 1 হচ্ছে লিভারে বিভিন্ন সমস্যা হতে পারে, ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে, লিভার অ্যাবসেস ডেভেলপ করতে পারে, অটো ইমিউন হেপাটাইটিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এরপর হচ্ছে লিভারের সঙ্গে কী কী কাছাকাছি স্ট্রাকচার আছে, পোর্টাল ভেইন আছে, গল ব্লাডার আছে, গল ব্লাডারে স্টোন ডেভেলপ করতে পারে। তারপর হইতেছে প্রাইমারি স্ক্লেরোসিং কোলেনজাইটিস ডেভেলপ করতে পারে, এবং কোলেনজিও কার্সিনোমা সেখান থেকে ডেভেলপ করতে পারে। এই হচ্ছে গল ব্লাডারে গেল। এরপরে হচ্ছে আমাদের পুরা ডিফিউজলি যে কোনো জায়গায় অ্যামাইলোডোসিস এবং হচ্ছে অক্সালেট ক্যালকুলাই, এগুলো হচ্ছে করতে পারে, জমা হতে পারে। আর যেটা হচ্ছে পাশাপাশি একটা স্ট্রাকচার ছিল লিভারে, সেটা হচ্ছে পোর্টাল ভেইন, সেখানে হচ্ছে থ্রোম্বোসিস হতে পারে। এছাড়া হচ্ছে জিআই যে মেজেন্টারিক অন্য ভেইনস আছে সেখানেও থ্রোম্বোসিস হতে পারে, মানে যে কোনো জিআই ভেইনে থ্রোম্বোসিস ডেভেলপ করতে পারে। এই মোটামুটি আমাদের এক্সট্রা ইন্টেস্টাইনাল ফিচার্স। এরপরে আসি আমরা ইনভেস্টিগেশন কী কী করা যায়, ডায়াগনস্টিক টেস্ট। এখন আমরা ডায়াগনস্টিক টেস্টটাকে 3টা হেডলাইনে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যাকটেরিওলজি, একটা হচ্ছে এন্ডোস্কোপি, আরেকটা হচ্ছে মানে এটা বেসিক্যালি ইমেজিং, আর হচ্ছে কিছু রেডিওলজিক্যাল টেস্ট, রেডিওলজি। তো আমাদের ব্যাকটেরিওলজিতে মেনলি আমাদের যে স্পেসিমেনগুলো থাকতে পারে, ফার্স্টে চিন্তা করি কি স্পেসিমেন থাকতে পারে। স্টুল নাম্বার 1 স্পেসিমেন, নাম্বার 2 স্পেসিমেন হচ্ছে ব্লাড, এই দুইটাই মেনলি স্পেসিমেন আর কি। তো স্টুল থেকে আমরা কি করতে পারি,
স্টুলের মাইক্রোস্কোপি, কালচার সেন্সিটিভিটি এগুলো করতে পারি। তারপর হইতেছে অন্য কোনো অ্যাডিশনাল ফিচার্স আছে কিনা, লাইক ওভা, সিস্ট, তারপর হচ্ছে টক্সিন অফ ব্যাকটেরিয়াম, পার্টিকুলারলি হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের টক্সিন, এগুলো আমরা চেক করি। আর ব্লাডে হচ্ছে আমরা করতে পারি, সেরোলজি করতে পারি, এবং আমাদের ব্লাড কালচারও করা যেতে পারে, ব্লাডের কালচার। তো এই হচ্ছে আমাদের ব্যাকটেরিওলজিক্যাল ইনভেস্টিগেশনস। এন্ডোস্কোপি কী কী ফিচার থাকতে পারে, মানে কী কী টাইপের এন্ডোস্কোপি থাকতে পারে এবং আমরা কী ফাইন্ডিংস পেতে পারি। নাম্বার 1 হচ্ছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি। এখানে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার কেসেসে করা হয়, জাস্ট পুরো কোলনটা দেখা হয় না, যতটুকু দরকার এরকম একটা ফ্লেক্সিবল স্টেন্টে আমরা আর কি দেখতেছি, এবং এইটা হচ্ছে যেন বেশি ইনজুরি না হয় এর জন্য করা হয়। বাট এটা ডিফাইনেটিভ না, যখন হচ্ছে অ্যাকিউট কেসটা থেকে আস্তে আস্তে ক্রনিক বা স্টেবল কেসেসে আসবে তখন হচ্ছে ইলিও কোলোনোস্কোপি করতে হবে, এটা মাস্ট। ইভেন হচ্ছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি করার পরেও আর কি এটা লাগবে। এরপরে হচ্ছে ইন কেস অফ ক্রনস ডিজিজ, যেহেতু স্মল গাট বা এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হতে পারে, এই জন্য হচ্ছে আমাদের পুরা এলিমেন্টারি ট্র্যাক্টের একটা ইমেজ দরকার, যার জন্য হচ্ছে ওয়্যারলেস ক্যাপসুল এন্ডোস্কোপি করা হয়। ওয়্যারলেস ক্যাপসুল এন্ডোস্কোপিটা আমি একটু যদি শর্ট বলি, ইন্টারেস্টিং একটা জিনিস। এই ক্ষেত্রে হচ্ছে একটা ক্যাপসুলের মধ্যে একটা ক্যামেরা বসানো হয় এবং এই ক্যাপসুলটাকে সোয়ালো করে ফেলা হয়। সোয়ালো করার পর হচ্ছে ছবি তুলতে যায়। তো এই ছবিগুলি তুলতে একদম যখন স্টুলের সঙ্গে আবার এক্সক্রেটেড হয়ে যাবে এই ক্যাপসুলটা, তখন হচ্ছে এই ক্যাপসুলটা কালেক্ট করতে হবে, এবং এই যে এতক্ষণ কনস্ট্যান্টলি ছবি তুলছে এই ছবিগুলিকে একটা মানে সাইড বাই সাইড রেখে একটা ভিডিও কম্পাইলেশন করা হয়। তো পুরো একটা আমাদের এলিমেন্টারি ট্র্যাক্টের ইমেজ পাওয়া যায়। এটা ক্রনস ডিজিজের জন্য খুব ভালো পাওয়া যায়। এরপর হচ্ছে এন্টেরোস্কোপি। এইটা হচ্ছে ক্রনস ডিজিজের সাপোর্টিং এভিডেন্স ডায়াগনোসিসে, মানে এটা মেনলি স্মল বাউলের জন্য। আর হচ্ছে বিভিন্ন যে স্ট্রিকচার হয় ক্রনস ডিজিজে, সেই স্ট্রিকচারগুলো ট্রিটমেন্টেও এটা আর কি কাজ করে। এছাড়া হচ্ছে এন্ডোস্কোপির সঙ্গে অ্যাডজাঙ্ক্ট হিসাবে বায়োপসি নেওয়া হয় টু চেক ডিসপ্লেশিয়া, কারণ হচ্ছে যেহেতু আইবিডি একটা প্রিকারসার প্রবলেম, প্রিম্যালিগনেন্ট প্রবলেম। আর ফাইন্ডিংস যদি আমি বলি, আলসারেটিভ কোলাইটিসে আমরা হচ্ছে লস অফ ভ্যাসকুলার প্যাটার্ন, এটা হচ্ছে মেইন ফাইন্ডিং, যে ভাস্কুলারিটি অফ যে পুরো গাট সেটা হচ্ছে লস্ট হয়ে যায়। আর ইন কেস অফ ক্রনসে হচ্ছে প্যাচি ইনফ্ল্যামেশন দেখা যায়। প্যাচি ইনফ্ল্যামেশন মানে এক জায়গায় আছে ইনফ্ল্যামেশন, আরেক জায়গায় নাই, হ্যানতেন এরকম। সাথে হচ্ছে যদি ফিস্টুলা থাকে ফিস্টুলার ফাইন্ডিং, ফিশার থাকলে ফিশারের ফাইন্ডিং, স্ট্রিকচার থাকলে স্ট্রিকচারের ফাইন্ডিং, তারপর পেরিয়ানাল কোনো ডিজিজ আছে কিনা, এই ফাইন্ডিংসগুলো হচ্ছে আমরা এন্ডোস্কোপিতে পেতে পারি। ফাইনালি আমাদের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, ফার্স্ট যে আমাদের টেস্টটা সেটা হচ্ছে প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন, প্লেন এক্সরে। তো এইখানে হচ্ছে যদি কোলনের ডাইলেটেশন থাকে সেটা এখানে ধরা পড়বে। দেন হচ্ছে মিউকোজাল ইডিমা থাকতে পারে, যেটা থাম্বপ্রিন্ট সাইন বলে, এই জিনিসটা থাকতে পারে। তারপর হইতেছে পারফোরেশনের এভিডেন্স থাকতে পারে, পারফোরেশন, আচ্ছা বলে না কোলন ডাইলেটেড, এই জিনিসগুলো হচ্ছে পাওয়া যেতে পারে। আর যদি কোনো অবস্ট্রাকশন থাকে, স্মল গাট অবস্ট্রাকশন, সেই ফিচারগুলো এখানেই ধরা পড়বে। আচ্ছা, এইটা হইতেছে আসলে খুব একটা স্পেসিফিক না এসের জন্য। বেরিয়াম ফলো থ্রু ইউজ করা হতে পারে, কন্ট্রাস্ট ইউজ করে আর কি দেখা হলো অ্যাবডোমেনের অবস্থা। দেন হচ্ছে এমআরআই ইন্টেরোগ্রাম ইউজ করা যেতে পারে, এটা বেটার দ্যান প্লেন এক্সরে বা বেরিয়াম ফলো থ্রু, ইন দ্য সেন্স দ্যাট এমআরআইতে কোনো রেডিয়েশন ইউজ করা হয় না, এবং এমআরআই ইন্টেরোগ্রামে হচ্ছে এক্সট্রা জিআই সাইন্স অ্যান্ড সিমটমসগুলো দেখা যায়। মানে হচ্ছে শুধু আমরা এলিমেন্টারি ট্র্যাক্টের আসি এমন না, এর বাইরের ফিচার্সগুলোও ভালো করে দেখা যায়। সো ইটস মানে এই ব্যারিয়াম ফলো থ্রুটা অবসলিট এখন হচ্ছে এমআরআই ইন্টেরোগ্রামটাই উন্নত বিশ্বে বেশি করা হয়। এছাড়া হচ্ছে সিটি কোলোনোগ্রাম করা যেতে পারে যদি কোলোনোস্কোপি থেকে ইনকনক্লুসিভ ফাইন্ডিংস পাওয়া যায়, এবং এছাড়া হচ্ছে জিআই যে সাইন্স অ্যান্ড সিমটম মানে কমপ্লিকেশন সেগুলো দেখা যায়, লাইক অ্যাবসেস, পারফোরেশন, এগুলো হচ্ছে সিটিতে ধরা পড়ে। এছাড়া ওগুলো তেমন কোনো টেস্ট করা হয় না। বাট একটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট বলা, যে কন্ট্রাস্ট টেস্টগুলোর আসলে গুরুত্ব কী। কন্ট্রাস্ট যে টেস্টগুলো করা হয় এটা হচ্ছে স্ট্রিকচার ডিফারেন্সিয়েশনে হেল্প করে, কারণ স্ট্রিকচার আসলে দুইটা কজে ফর্ম হতে পারে। একটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রিকচার,
আরেকটা হচ্ছে ইনফ্ল্যামেটরি স্ট্রিকচার, মানে হচ্ছে মেকানিক্যাল স্ট্রিকচারটা ইসের অন্য কোনো নন ইনফ্ল্যামেটরি কজে আর কি একটা সিউডো অবস্ট্রাকশন টাইপের হয়েছে এরকম হতে পারে। বাট ইন কেস অফ ইনফ্ল্যামেটরি স্ট্রিকচার এটা হচ্ছে ক্রনস ডিজিজে আর কি ইনফ্ল্যামেশনের একটা কমপ্লিকেশন হিসেবে ডেভেলপ করে। তো এই দুইটার ক্ষেত্রে ট্রিটমেন্ট মডালিটি আলাদা। যে মেকানিক্যাল স্ট্রিকচার হতেছে সার্জিক্যালি আর কি ইয়ে করতে হবে, কী বলে ট্রিটটা করতে হবে, রিজেকশন করা যেতে পারে, তারপর হচ্ছে এন্ডোস্কোপি ইউজ করে ডাইলেশন করা যেতে পারে স্ট্রিকচারটা, যে বেলুন ইউজ করে, এগুলো আর কি। আর ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস ইউজ করতে হয়। সো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের স্ট্রিকচার ডিফারেন্সিয়েট করা। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে ট্রিটমেন্ট পার্টে আসছি। সো ট্রিটমেন্টের আগে আমি একটু ক্লিয়ার করে দেই, ট্রিটমেন্টটা আমি শুধু মেডিসিন রিলেটেড যেগুলো সেগুলো নিয়ে আলাপ করার ট্রাই করব। 3টা ভাগে ভাগ করা যায় ট্রিটমেন্টটা। একটা হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিসের জন্য শুধু, একটা হচ্ছে ক্রনস ডিজিজের জন্য শুধু, আরেকটা হচ্ছে বোথ ক্রনস প্লাস আলসারেটিভ কোলাইটিসের জন্য। প্রথমে এই লাস্ট সেগমেন্টটা নিয়েই বলি। এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি গ্লুকোকর্টিকয়েডস। আমি শুধু হেডলাইনগুলো বলে যাইতেছি, ডিটেলস না বলে। গ্লুকোকর্টিকয়েডস ইউজ করতে পারি। আমরা ইউজ করতে পারি হইতেছে মেটাবোলাইটস লাইক অ্যাজাথ্রিওপিন, দেন হচ্ছে মার্ক্যাপটোপিউরিন, এটা সবার পরিচিত, সো এটা লিখতেছেন মার্ক্যাপটোপিউরিন। তারপরে হচ্ছে আমরা অ্যান্টি-টিএনএফ অ্যান্টিবডি ইউজ করতে পারি, লাইক হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, এটা মনে হয় সবচেয়ে কমন, ইনফ্লিক্সিম্যাব, এটা ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে α4β7 অ্যান্টিবডি ইউজ করা হয়ে থাকে, লাইক ভেডোলিজুম্যাব, এটা ইউজ করা হতে পারে। দেন হচ্ছে P40 অ্যান্টিবডি, এগুলো হচ্ছে আসলে বিভিন্ন স্টেজেস অফ ইমিউন সিস্টেমে কাজ করে, মানে ইনফ্ল্যামেশনে এগুলো ইনহিবিট করে আর কি এই ডিজিজগুলো ট্রিট করে। তো যেটা বলতেছিলাম, উস্টেকিনুম্যাব, এগুলো হচ্ছে বোথ ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিসের জন্য। আলসারেটিভ কোলাইটিসের জন্য যদি একটা মনে রাখি ড্রাগ, সেটা হচ্ছে 5 অ্যামাইনোস্যালিসাইলেট। এর মধ্যে উদাহরণ হচ্ছে সব স্যালাজিন দিয়ে, লাস্টে স্যালাজিন, তো ব্যালস্যালাজিন, তারপর হচ্ছে সালফাস্যালাজিন, ওলস্যালাজিন, মেস্যালাজিন, এগুলো হচ্ছে সব স্যালাজিন গ্রুপের ড্রাগ, যেগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে ইউজ হয়। এছাড়া কিছু অ্যান্টি-টিএনএফ অ্যান্টিবডি আছে যেগুলো ইউজ হইতে পারে, লাইক গলিমুম্যাব, এগুলো হচ্ছে অ্যান্টি-টিএনএফ, এটা ইউজ হইতে পারে। তারপর হচ্ছে জেনুস কাইনেজ ইনহিবিটর আছে, লাইক টোফাসিটিনিব, এগুলোই হচ্ছে সব ইমিউন সিস্টেমের পাথওয়েতে কাজ করে। এগুলোকে আসলে বায়োলজিক্যাল এজেন্ট বলে, এর জন্য কি ইমিউন সিস্টেমের উপর কাজ করতেছে, মানে যেগুলো ইনফ্ল্যামেশনকে মেডিয়েট করতেছে। আচ্ছা, যাই হোক, তো ক্রনস ডিজিজে হচ্ছে মেথোট্রেক্সেট ইউজ করা হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে দুইটা ড্রাগ যদি আমরা একটু মাথায় রাখতে চাই, সেটা মেথোট্রেক্সেট ফর ক্রনস আর হচ্ছে 5 অ্যামাইনোস্যালিসাইলেট, তো এগুলো হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে ইউজ হয়। আচ্ছা, তো মেথোট্রেক্সেট ইউজ হতে পারে, এটা একটা অ্যান্টিমেটাবোলাইট। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স ইউজ হতে পারে ক্রনসে। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে পার্টিকুলারলি আমি যদি বলি, মেট্রোনিডাজল ইউজ হয়, আর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিনের ভালো এফেক্ট আছে। সো এগুলো আর কি ইউজ হতে পারে। দেন হচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল টিএনএফটা সবার জন্য কমন, সব স্টেজে আর কি। অ্যান্টি-টিএনএফ অ্যান্টিবডিজ লাইক সার্টোলিজুম্যাব, তো সিতে হচ্ছে সার্টোলিজুম্যাব আর সিতে হচ্ছে ক্রনস ডিজিজ, এভাবে আমরা মনে রাখতে পারি। অ্যান্টিবায়োটিক্সের ইউজ নিয়ে আমি একটা এক্সট্রা কথা বলতে চাই, এটা হচ্ছে যদি প্রোক্টাইটিস হয় আর হচ্ছে পাউচাইটিস হয়, প্রোক্টাইটিস তো না, পাউচাইটিস হয়, মানে পাউচ অফ ডগলাসে যদি ইনফ্ল্যামেশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ হয়। এছাড়া হচ্ছে পেরিয়ানাল ক্রনস ডিজিজে এটা হচ্ছে মেনলি ইউজ, পেরিয়ানাল ক্রনস ডিজিজ। তো মোটামুটি এইটুকুই আমরা আলোচনা রাখি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।